আমার আব্বুকে আমি কোনোদিন 5টা টাকার জন্য অন্য মানুষের কাছে যেতে দেখি নাই। সে আমার আব্বু টাকার জন্য অন্য মানুষের কাছে পর্যন্ত যায়, বলছে ভাই প্লিজ আমাকে দেন। এখানে ভর্তি হওয়ার পর সিরিয়াসলি সত্যি কথা, টু বি অনেস্ট, আমার লাইফ ফুললি চেঞ্জ। আমি আগে 5টা মানুষের সামনে বাংলায় পর্যন্ত কথা বলতে পারতাম না, কিন্তু এখানে আসার পর আমি ইংলিশে আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ফ্লুয়েন্টলি ভাবে কনফিডেন্সলি কথা বলতে পারি। ইংলিশ থেরাপি একটা প্লেস, মানে এখানে আসার পর আমার কেন জানি মনে হচ্ছে এখানে কোনো জাদু আছে। Assalamu alaikum and good day to all of you. How are you all today? Hope you are feeling great and energetic. Alhamdulillah, I'm doing well too. I'm Tanhatul Jannat and today I would like to share about my some story. আমি যদি শুরু থেকে শুরু করি, 2025টা যখন শুরু হবে, আমি শুরু থেকেই অনেক টেন্স ছিলাম যে 2025টা আমার জন্য কেমন হবে। কারণ আমি হচ্ছে ডিপ্লোমা হোল্ডার। আমি গাজীপুর এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট থেকে আমার ডিপ্লোমা ইন এগ্রিকালচারটা কমপ্লিট করেছি অ্যান্ড 2025-এর শুরুতেই আমার ডিপ্লোমাটা শেষ হয়। আমার যখন ডিপ্লোমাটা শেষ হয় তখন আমি খুব টেন্সড হয়ে যাই যে আমি এখন কি করব, আমার এখন কি করা উচিত। আবার এদিক দিয়ে আমার অনেক ফ্রেন্ডরা আমাকে সাজেস্ট করলো যে বিএসসি করতে। তা আমি তখন চিন্তা করলাম আমি যদি প্রাইভেটে অনার্স করি বা বিএসসি করি অনেক পরিমাণ টাকা যাবে। তো সেই জন্য আমার তখন চিন্তা আসলো তাহলে এই টাকাটা আমি একত্র করে যদি আমি এখন একটু বাহিরের জন্য ট্রাই করি তাহলে কেমন হয়। তখন আমি সিদ্ধান্ত নেই যে হ্যাঁ আমি আইএলটিএস দিব, একটা স্কোর অর্জন করব এবং দেশের বাহিরের জন্য ট্রাই করব। তখন আমার একটা কাজিনের থ্রুতে, আমার কাজিনের একটা ফ্রেন্ড ছিল উত্তরাতে, ওনার একটা ব্রাঞ্চ আছে। তো আমি প্রথম ওখানে অ্যাডমিট হই, হিউজ পরিমাণ টাকা দিয়ে অ্যাডমিট হই সেখানে। তো যখন আমি ওখানে অ্যাডমিট হই তখন হচ্ছে আমি শুরুতে ওদেরকে বলে নিয়েছিলাম যে আমি ধরেন আমি এবিসিডিও পারি না, আমি কিচ্ছু পারি না, আমাকে ওইভাবে শিখাতে হবে। প্রথমে তারা আমার সাথে ওইভাবে কমিটমেন্টে যায় হ্যাঁ আপনি আমাদের ফাউন্ডেশন কোর্সে ভর্তি হয়েছেন, তো আপনাকে আমরা এবিসিডি থেকে শুরু করব। তো আমি ওদের কথায় বিশ্বাস করে আমি ওইখানে ভর্তি হই। ওরা আমাকে বলেছিল যে ফাউন্ডেশন থেকে শুরু করবে, কিন্তু শুরুতে ওরা আমাকে একদম থ্রো করে অ্যাডভান্স লেভেলে আইএলটিএস ক্লাসগুলোতে, যেখানে আমি লিসেনিং এর কোনো কিছুই বুঝতে পারতেছিলাম না, প্রশ্ন প্যাটার্ন কি কোনো কিছুই আমি বুঝতে পারি, মানে সবকিছু মিলে আমার খুবই কষ্ট হয়ে যাচ্ছিল। বাট তাও আমি চেষ্টা করতেছিলাম তালে তাল মিলে ওদের সাথে চলার জন্য। তার থেকে বড় কথা ওদের পড়ানোর স্টাইল আমি খারাপ বলবো না, ওদের যে টিচারগুলো ছিল পড়ানোর স্টাইল খুবই ভালো ছিল, কিন্তু ওদের টিচারদের মেইন সমস্যা ছিল হচ্ছে ওরা দুর্বলদের কখনো ফোকাস করতো না। যে ভালো পারে সবসময় তারই প্রশংসা করতো, তার দিকে ফোকাস দিত। তাও আমি কন্টিনিউ করার অনেক চেষ্টা করেছি বিকজ অফ এতগুলো টাকা দিয়ে ভর্তি হয়েছি, আবার যে কোথাও এতগুলো টাকা দিয়ে ভর্তি হব সেই ইচ্ছা বা সেই অ্যাবিলিটি হয়তো বা আমার তখন ছিল না। দেন আমি আবার ওখান থেকে চলে আসছি। চলে আসার পর আমার যেহেতু ডিপ্লোমাটা কমপ্লিট করা শেষ, আমার তো এখন শহরে থাকার প্রয়োজন নেই। আমার বাবা মা বলতেছে বাড়ি চলে আসো, বাড়ি চলে আসো, ওখানে থেকে কি করবা। সেহেতু আমি আবার আমার গ্রামে আমার বাবা মার কাছে ব্যাক যাই। যাওয়ার পরে তো আমি আরো ডিপ্রেসড। বাবা মা যেহেতু বড় হয়েছে ওনারাও তো বিয়ে দিতে চায়, কিন্তু আমি এই মুহূর্তে বিয়েটা করতে চাচ্ছিলাম না, আমি আরো পড়াশোনা করতে চাচ্ছিলাম। আমার তখন মাথার মধ্যে এটা ঢুকে গেছিল যে আমার অ্যাটেন্ডিং কোর্স আমাকে দেশের বাইরে যেতে হবে, আমি দেশের বাইরে পড়তে যাব। তখন আমার ভিতর শুধু এটাই চলতেছিল। অ্যাগেন আমি আরেকটা ইনস্টিটিউটে ভর্তি হই। তখন হচ্ছে আমি যেহেতু আইএলটিএসটা কি সেটা বুঝে গেছিলাম, তো আমি চিন্তা করলাম যেহেতু এখন আইএলটিএসটা কি সেটা যেহেতু একটু ধারণা আছে, প্র্যাকটিসের জন্য শুধুমাত্র আমি একটা ইনস্টিটিউটে ভর্তি হই। তো সেখানে ভর্তি হওয়ার পরে দেখলাম যে না, ওইটাও আমার জন্য সুইটেবল না। ওখান থেকেও আমি আরেকটা ধোঁকা খাই। ধোঁকা খাওয়ার পর হচ্ছে আমি ওইখানে যখন ভর্তি হয়েছি তখন আমার ওই ব্যাচে অনেক স্টুডেন্টকে আমি দেখলাম যে ওরা উইদাউট আইএলটিএস ইউরোপিয়ান একটা কান্ট্রি হাঙ্গেরিতে অ্যাপ্লাই করতেছে। তা আমিও তখন একটু ট্রাই করার চেষ্টা করি যে খোঁজ খবর নেই যে আসলে এটা পসিবল কিনা উইদাউট আইএলটিএস ইউরোপিয়ান একটা কান্ট্রির মতো একটা কান্ট্রি। কারণ আমি যখন খোঁজ খবর নিই বিভিন্ন এজেন্সিতে যাওয়া আসা করি, দেখি যে হ্যাঁ অনেকেই ভিসা হচ্ছে। তখন হাঙ্গেরিতে প্রায় 98% ভিসা দিচ্ছিল। তো সবার এরকম উৎসাহ বা সবার এরকম হাইপ দেখে আমি আবার আরেকটা ভুল করলাম হাঙ্গেরিতে অ্যাপ্লাই করে। আর সব থেকে আমার মেইন ফোকাস ছিল হচ্ছে টিউশন ফি অনেক কম ছিল, কারণ আমি একজন শিক্ষক পরিবারের মেয়ে। আমার এত টাকা পয়সা নেই যে আমি খুব ভালো একটা কান্ট্রিতে অনেক অ্যামাউন্ট দিয়ে যাব, যার কারণে হচ্ছে আমি ওইটা চুজ করি। দেন আমি সব প্রতিদিন খালি ওয়েট করতেছি যে কখন আমার ইন্টারভিউর জন্য ডাকবে, কখন আমার রিটেন এক্সামের জন্য ডাকবে। ওই দিনগুলোর কথা এখনো মনে করলে আমার খুব লাগে যে চারোদিক দিয়ে সব ডিপ্রেশন। কি করব, বিদেশ যেতে পারবো কি পারবো না, আমার টাকাগুলো মারি গেলে কি করব, আমার বাবা এতগুলো টাকা কিভাবে ম্যানেজ করবে। অনেক ডিপ্রেশন একদম অবস্থা অনেক খারাপ হয়ে গেছিল। তারপরও যখন রিটেন এক্সামের ডাক আসলো অনেক খুশি হলাম, রিটেন এক্সাম দিলাম। আলহামদুলিল্লাহ রিটেন এক্সামেও
ভালো করলাম, সিলেক্ট হলাম, দেন ভাইবার জন্য ডাকলো। ভাইবা তো আলহামদুলিল্লাহ টিকলাম। দেন আমাকে কন্ডিশনাল অফার লেটার দিল। এমন টাইমে কন্ডিশনাল অফার লেটার দিল যে ঈদের 2-1 দিন আগে। ব্যাংক অলরেডি বন্ধ বন্ধ অবস্থা হবে। দেন অনেকগুলো টাকার একটা অ্যারেঞ্জমেন্ট। আমার ফ্যামিলি তো আগে থেকে টাকা অ্যারেঞ্জ করে না, কারণ আমাকে চাচ্ছিল না দেশের বাইরে দিতে। আমি এক প্রকার একটু জোর করে আমার মাকে রাজি করেছি, দেন আমার আম্মু আব্বুকে রাজি করিয়েছে। তো আমার আব্বু তখনও ওর তো একটা গুরুত্ব দেয় নাই যে আদৌ হবে কি হবে না, এই সেইগুলো চিন্তা করে আমাদের কোনো টাকা পয়সা অ্যারেঞ্জমেন্ট কিছুই ছিল না। তো তখন ওই 2 দিনের মাথায় এতগুলো টাকা অ্যারেঞ্জ করার জন্য আমি আমার মাকে দেখেছি যে বন্ধু বান্ধবের কাছে আম্মু আব্বু কোনোদিন কথা বলে নাই, ওদের কাছে যা পর্যন্ত ফোন দিয়ে টাকা চাইছে যে আমার মেয়েটা এত কষ্ট করছে, ওকে প্লিজ কিছু দিয়ে হেল্প করো। আই এম সরি, আমার আব্বুকে আমি কোনোদিন 5টা টাকার জন্য অন্য মানুষের কাছে যেতে দেখি নাই। সেই আমার আব্বু টাকার জন্য অন্য মানুষের কাছে, যে মানুষগুলো আমার আব্বুকে সহ্য করতে পারে না, তাদের কাছে পর্যন্ত যা বলছে ভাই প্লিজ আমাকে দেন, আমার মেয়েটা যাক, তারপরে আমি সব করব। এভাবে করে কোনোভাবে আমার ওই টাকাটা ম্যানেজ করছি। কিন্তু শেষ পর্যন্ত সব কিছুই ঠিকঠাক ছিল। আমি টাকা পয়সা ম্যানেজ করে দিলাম। আমার আব্বু যেভাবে হোক, ঋণবাসী করে হোক, যেভাবে হোক আমাকে টাকাটা ম্যানেজ করে এনে দিছে। কিন্তু লাস্ট পর্যন্ত যে আমার ভিসাটা রিজেক্ট হয়, আমি বুঝতে পারতেছিলাম না যে আমি বাসায় কিভাবে যাব, আমি আমার বাবার সামনে যাই কিভাবে দাঁড়াবো, এমন একটা পরিস্থিতিতে। দেন আমি এখান থেকে কোনোভাবে, আমার আম্মু শুধু দোয়া করতেছিল যে আল্লাহ আমার মেয়েটাকে তুমি সুস্থভাবে বাসায় নিয়ে আসো, কারণ আমি এখানে একা আসছি, আমি কাউকে বলে আসিনি, কাউকে নিয়েও আসিনি। তা আমার সবাই তখন 1-2 জন করে জেনে আমাকে ফোন দিচ্ছে, যে আমাকে ফোন দিচ্ছে, আমি রাস্তায় বাসের মধ্যে সমানে কান্না করা শুরু করে দিছি যে আমি আমার বাবার এতগুলো টাকা নষ্ট করে ফেললাম। পরে বাসায় গেলাম, মানে আমি খুবই লাকি যেমন একজন বাবা মা পাইছি, যে ওরা আমাকে কোনো কথা বলে না, ওরা আর উল্টা আমাকে সাপোর্ট দিছে যে ঠিক আছে আল্লাহ ভালোর জন্য হয়তো বা নেয় নাই, আমার টাকা বড় কথা না, আমার মেয়ে আমার কাছে থাকবে, এটাই আমাদের কাছে অনেক কিছু। কিন্তু তখন আমি ওই টাকা কবে ব্যাক পাবো, আদৌ পাবো কিনা, ওইটার চিন্তায় আরো ডিপ্রেশনে চলে যাই যে কি করব। এরকম করতে করতে আরো 2-1 মাস যাওয়ার পর আমি আম্মুকে বলি যে আম্মু আমি আরেকবার চেষ্টা করতে চাই, আমি আরেকবার একটু দেখতে চাই যে আল্লাহ আসলে আমার ভাগ্যে কি রাখছে বা আদৌ হয় কিনা। দেন আম্মু আব্বুর বিরুদ্ধে যে আবার সাপোর্ট করলো, আবার আমাকে ঢাকা পাঠানোর ব্যবস্থা করলো। দেন আমি আবার ঢাকায় আসলাম। এখন আমি আবার ভর্তি হব, কিন্তু কিভাবে ভর্তি হবে, আমি আমার কোনো প্রকার সাহস নাই যে আব্বুকে যা বলবো যে আব্বু আমাকে একটু হেল্প করো। আমি জানি আব্বুকে বলে আব্বু আমাকে হেল্প করবে, কিন্তু আমার ওই সাহসটাই নাই। আমি ভেবেছিলাম যে হয়তো আমার টিউশন ফিটা রিটার্ন আসলে আমি এই টাকাটা নিয়ে আমি অন্য একটা ইনস্টিটিউটে ভর্তি হব। কিন্তু যখন টিউশন ফিটা রিটার্ন আসে, তখন আমার আব্বু যে ধারগুলো করছিল ওইগুলো দিয়ে আমার শেষ হয়ে যায়। তো এখন আমি টাকা কোথায় পাবো বা কোথায় যাব, কোন ইনস্টিটিউটে ভর্তি হব, আমি কিচ্ছু বুঝতেছিলাম না। তো আমি ইংলিশ থেরাপি পিটা আমি আরো অনেক আগে থেকেই দেখি। আমি আর যে কিবরিয়া স্যারের শো এবং অন্যান্য বিভিন্ন ভিডিও আমি দেখেছি, কিন্তু কখনোই কেন মনে হয় না যে এখানে ভর্তি হয়। কিন্তু ওই দিন আমি ফেসবুক স্ক্রলিং করতে করতে আসমা আপুর একটা ভিডিও দেখছিলাম, উনি অনেক ডিপ্রেস ছিল, ওনার মেবি বাচ্চা মারা গেছিল। তো আমি ওই আপুর ভিডিও দেখে ইন্সপায়ার হই। আমার ওই আপুর ভিডিও দেখার পর মনে হয়েছে যে না, আমার এখানে ভর্তি হলে মনে হয় ভালো হবে, কারণ আমার এত পরিমাণে ডিপ্রেস ছিলাম যে আমার কিচ্ছু ভালো লাগতো না, কিচ্ছু করতে পারতাম না। কেউ একটা ভালো কথা বললো আমি সেটা সহ্য করতে পারতাম না, আমার এত বিরক্ত লাগতো। দেন আমার অবশ্যই একটা রিলেটিভ এখানে অনলাইন ব্যাচে ভর্তি আছে, আমার একটা আঙ্কেল আন্টি, ওনারা আমাকে বললো যে হ্যাঁ তুমি ভর্তি হও, এটা খুবই ভালো হবে। দেন আমি এখানে এসে যখন শুনি ওদের অ্যামাউন্ট হিউজ, তখন আমার কাছে আবার এই টাকা আমি এখন কোথা থেকে পাবো, আমি এই টাকাটা কিভাবে ম্যানেজ করব। তখন আমি আবার এই মাঝখানে কিছুদিনের মধ্যে আমি 10,000 টাকা জমিয়েছিলাম, কিন্তু এখানে বুকিং দেওয়ার জন্য আমার হাফ পেমেন্ট করতে হবে। দেন আমি বাকি টাকা কিভাবে ম্যানেজ করব। দেন আমি আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে বাকি টাকাটা ধার করে নিয়ে জাস্ট সিটটা বুকিং দেওয়া যায়। দেন অ্যানাদার যে 15 দিন থাকে, ওই 15 দিনে বাকি টাকা আমি কোথায় পাবো, এটা চিন্তা করতে করতে আমি আবার আমার আরেকটা ফ্রেন্ডের কাছ থেকে ধার করি যে আমাকে এই টাকাটা দাও, আমি তোমাকে পরবর্তীতে দিব। আমি এভাবে আরেকজনের কাছ থেকে টোটাল টাকাটা ধার করে এনে আমি এখানে ভর্তি হওয়ার পর সিরিয়াসলি সত্যি কথা, টু বি অনেস্ট, আমার লাইফ ফুললি চেঞ্জ। আমি আগে 5টা মানুষের সামনে বাংলায় পর্যন্ত কথা বলতে পারতাম না, কিন্তু এখানে আসার পর আমি ইংলিশে আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ফ্লুয়েন্টলি ভাবে কনফিডেন্সলি কথা বলতে পারি। ইংলিশ থেরাপি একটা প্লেস, এখানে আসার পর আমার কেন জানি মনে হচ্ছে এখানে কোনো জাদু আছে। এখানে থাকাকালীন এখানকার এনভায়রনমেন্ট সবকিছু আমাকে ইংলিশে কথা বলতে উদ্বুদ্ধ করে। আমার টিচার, মেন্টর, আমার ব্যাচমেট সবাই এত পরিমাণের সাপোর্টিভ। আলহামদুলিল্লাহ আমি খুব ভালোভাবে আমার 2nd মান্থ শেষ করে এখন 3rd মান্থে আছি। কিন্তু এখন আবার মনে হচ্ছে যে আমি ডিপ্রেশনে চলে যাব, কারণ আমার যেহেতু এটাই 3rd মান্থ, এটা আমার লাস্ট মান্থ, কিছুদিনের মধ্যে
মধ্যে হয়তো বা আমার কোর্সটা শেষ হয়ে যাবে। তো আমার ইংলিশে মেইন সমস্যা হচ্ছে যে আমি স্পিকিং এ অনেক দুর্বল ছিলাম। আমি বুঝতে পারতাম, লিখতে পারতাম, আমি লেখাতে অনেক ভালো, কিন্তু হচ্ছে আমার কারোর সামনে বলতে গেলে আমি সেটা ডেলিভারি করতে পারি না। তো এটা আমার যেহেতু এই জড়তাটা কেটে গেছে, আমি ভেবেছিলাম যে হয়তো বা এরপর আমি আইএলটিএসটা খুব ইজিলি দিতে পারবো। কিন্তু সত্যি আমার লাক, আমি জানি না আমার লাক ভালো আর খারাপ, আমি কিচ্ছু বলতে পারতেছি না। কারণ আমাদের আইএলটিএস জগতে আরেকটা নতুন চেঞ্জ আসছে যে কম্পিউটার বেসড করেছে। আমার এখন প্র্যাকটিস করার জন্য হলো একটা কম্পিউটার প্রয়োজন, কিন্তু আমি আমার বাবাকে এটাও বলতে পারবো না যে আব্বু আমাকে দাও। আমি জানি বললে আমার বাবা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু এমনিতেই অনেক প্যারা দিছি, আর দিতে চাচ্ছি না, নিজে থেকে করার চেষ্টা করতেছি। আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি আমার স্বপ্নগুলোকে ফুলফিল করতে পারি, আমার ড্রিমগুলোকে ফুলফিল করতে পারি, আমি যাতে আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। এবং আমার বাবা মা আমার জন্য যতটুকু করছে, জানি এটা এই ঋণ কখনো শোধ হবে না, কিন্তু আমি আমার বাবা মাকে যাতে ভবিষ্যতে সুখে রাখতে পারি বা হ্যাপি করতে পারি, সেরকম কিছু যেন আমি আমার জীবনে করতে পারি।